ইলেকশনে কে জিতবে এইটা এপিসোড শেষ হলে বুঝতে পারবেন। আলোচনাটা শুরু করি। জিয়াউর রহমান সাকসেসফুল রাষ্ট্রনায়ক হইতে পারছিলেন কারণ তিনি বাইসা বাইসা সব মালগুলারে দেশ চালানোর দায়িত্ব দিয়েছিলেন। ওনারা যে মেধাতেই সেরা ছিলেন তাই না, রাজনৈতিক পরিপক্কতায় ছিলেন সেরা। তাদের কেউ কেউ খালেদা জিয়ার টাইমেও ছিলেন, যেমন ধরেন সাইফুর রহমান, বি চৌধুরী স্যার, মুশিউর রহমান জাদু মিয়া। আর দুর্ভাগ্যজনকভাবে তারেক রহমানের আশেপাশে জুটছে ধান্দাবাজ, ইতর এবং অপদার্থগুলা। আমি বলি তারেক রহমানের চাকর বাকর, রাজনীতি করতে আসে নাই। আর পাশাপাশি তারেক রহমান রাজনীতি বলতে বুঝেছেন ম্যানেজমেন্ট। আমি প্রমাণ দিয়া বুঝাই দিতেছি। তারেক রহমান দেশে ফেরার আগে শেষ যে মিটিংটা করেছেন ওইখানে কইছিলেন, আমি স্বপ্ন টপ্ন দেখি না, আমি পরিকল্পনা করি। শুনেন, আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি কোন স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে, আমরা পরিকল্পনা করব। শুনেছেন? মানে উনি স্বপ্নের কথা বলবেন না, উনি প্ল্যানিং এর কথা বলবেন। প্ল্যানিং, আই হ্যাভ এ প্ল্যান। উনি তো তাইলে রাজনীতি করতেছেন না, উনি করতেছেন ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন। যে রাজনীতি শুধু বলে যে ভাত দেব, কাপড় দেব, চাকরি দেব, এটা অ্যাডমিনিস্ট্রেশন। রাজনীতি তখন শুরু হয় যখন প্রশ্ন ওঠে ওই ভাতের মালিককে, এই কাজের শর্তকে ঠিক করে, এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ, আমি মুক্তভাবে সিদ্ধান্ত নিতে পারতেছি কিনা, আমি আজাদ কিনা, এই কাপড়ের দামের উপরে কার নিয়ন্ত্রণ, আমি কথা বলতে পারবো কিনা, আমাকে কেউ গুম করে দেবে কিনা, আমার সভা সমাবেশের অধিকার থাকবে কিনা। শুধু জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দিলে মানুষ ভোক্তা হয়, রাজনীতি মানুষকে নাগরিক বানায়। রাজনীতির কাজ জনগোষ্ঠীকে নাগরিক বানানো, সার্ভিসের ভোক্তা বানানো না। মানুষের পেটে ভাত ছিল না জন্য দেশের মানুষ রক্ত দিয়ে হাসিনা কাটায় নাই। তারেক রহমান রাজনীতি করতেছেন না, মানুষকে ডিপলিটিসাইজ করতেছেন। ভাত কাপড় কাজ, এই তিনটা জিনিস হচ্ছে রাজনীতি শুরু হওয়ার শূন্য বিন্দু। মানে এখান থেকে রাজনীতি শুরু হয়, এটা না থাকলে রাজনীতি শুরু হয় না। কিন্তু এইখানে থেমে গেলে কি হয় জানেন? মানুষ নাগরিক থাকে না, মানুষ বেনিফিশিয়ারি হয়ে যায়, ভোক্তা হয়ে যায়, কার্ডধারী হয়ে যায়, নাম্বার হয়ে যায়। আর ওই ভোক্তা প্রশ্ন করে না, ভোক্তা অপেক্ষা করে। কিন্তু মানুষ রাজনীতি করে অপেক্ষা করার জন্য না, মানুষ রাজনীতি করে স্বপ্ন দেখার জন্য। হ্যাঁ, স্বপ্ন, এই শব্দটা তারেক রহমান ভয় পায়। উনি স্বপ্ন দেখতে চান না। স্বপ্ন মানে পোস্টার না, স্বপ্ন মানে স্লোগান না, স্বপ্ন মানে আমি কেমন মানুষ হয়ে বাঁচবো সেটা স্বপ্ন। আমি কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি সেটা স্বপ্ন। আমি কেমন দেশ চাই সেটা স্বপ্ন। আমি কেমন সমাজ চাই এটা স্বপ্ন। আমি কিভাবে পৃথিবীতে কন্ট্রিবিউট করতে চাই এটা স্বপ্ন। আমার দেশকে কিভাবে চিনবে সেটা স্বপ্ন। আমার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে এটা স্বপ্ন। মানুষ শুধু পেট ভরানোর জন্য রাজনীতি করে না। পেট ভরা লাগে, কিন্তু পেট ভরার পরে মানুষ যেটা চায় সেটা মর্যাদা, কণ্ঠ চায়, অংশগ্রহণ চায়, সম্মান চায়। এই জায়গাটার নামে রাজনৈতিক আকাঙ্ক্ষা। যে রাজনীতি এই আকাঙ্ক্ষাকে স্পর্শ করে না সে রাজনীতি মানুষকে চালায়, মানুষকে তৈরি করে না। এই যে পাইয়া দেওয়ার রাজনীতি, পেট ভরানোর রাজনীতি, ভাত খাওয়ানোর রাজনীতি, এটা কেন বিপজ্জনক জানেন? কারণ এতে নাগরিক দাবিদার না হয়ে গ্রাহক হয়ে যায়, অধিকার হয়ে যায় সুবিধা, প্রশ্ন হয়ে যায় অভিযোগ। আর অভিযোগ করলে কি হয়? সার্ভিস সেন্টারে পাঠানো হয়, তাই তো? এটা রাজনীতি না, এটা কর্পোরেট গভর্নেন্স। রাজনীতি মানে মানুষকে বলা তুমি শুধু বাঁচবে না, তুমি ঠিক করবা কিভাবে বাঁচবা। স্বপ্ন ছাড়া রাজনীতি হয় না। আর স্বপ্ন বাদ দিলে যত বড় প্রতিশ্রুতি দেন না কেন, এটা রাজনীতি না, এটা ডেলিভারি। কমিউনিস্ট পার্টির স্লোগান ছিল ভাত কাপড় কাজ, কমিউনিস্ট পার্টির এক আওয়াজ। ওইটা মানুষকে বাঁচায়, এটা ঠিক, কিন্তু নাগরিক বানায় না। স্বপ্ন মানুষকে নাগরিক বানায়। স্বপ্ন ছাড়া রাজনীতি না, এটা কর্পোরেট ম্যানেজমেন্ট। তারেক রহমান সিপিবির রাজনীতি করিচ্ছে, ভাত কাপড় কাজ, তারেক রহমানের এক আওয়াজ। কিন্তু তারেক রহমান আপনার প্রতিপক্ষ স্বপ্ন দেখাচ্ছে। এই শক্তিশালী স্বপ্নের কাছে আপনার তথাকথিত প্ল্যানিং হেরা যাবে। দেখেন, কি ভাবছেন টিস করবো? সেই দিন আর নাই। বাংলাদেশের আইন শৃঙ্খলা এত উন্নত যে এসব করার কথা কেউ চিন্তা করে। কি ভাবছেন? এগুলো সত্যি?
এগুলো সবই আমাদের স্বপ্ন, আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ ও যোগ্য লোককে ভোট দিন। দেখেছেন স্বপ্ন, আরো দেখবেন স্বপ্ন, দেখেন। কিরে কই যাবি? স্যার পঞ্চগড় যাব। পঞ্চগড় যাবি? জি স্যার। চোখ লাল কে? কি খাইছ? কিছু না তো স্যার। কিছু কাজ নাই? না স্যার। আয় নিচে নাম, নিচে নাম। স্যার সত্যি কিছু কথা আছে তোর লাগে, নিচে আম। আরে ভয় পাইস না, নিচে নাম। আয় পর। হ্যাঁ নাই স্যার সত্যি কইতেছি কিচ্ছু খাই নাই। কিছু কাজ নাই? কাজ নাই কে? খাইবি? দেবো কিছু? খাবি? কি কন কিছু তো বুঝলাম না। খাইবি কি না ক? কামাল স্যার এই খাওয়ানটা দিন। আরে দাও ল। আরে ভয় পাইস না, ল। কি আছে? ফুল স্যার তো আমার পরিবার দিছিল রাস্তায় খাওয়ানোর লেগা। তুই তো বহু দূর যাইবি, সেই পঞ্চগড়। জি স্যার। রাস্তায় খাওয়ান পাবি কি পাবি না খাইয়াল, খাইয়া ভালো করে গাড়ি চালাইবি, ঘুমাইবি না, বুঝছস? ঠিক আছে স্যার। বহুত দূরের রাস্তা, জি স্যার। যা। স্যার কি ভাবছেন এটা সত্য? এটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ এবং যোগ্য লোককে আপনার ভোট দিন। এই স্বপ্নে ভোটে জিতবে লিখে রাখে, স্বপ্ন জেতে ভোটে, প্ল্যানিং না। এদের প্রতিপক্ষ হইয়া আপনি কি বানাইছেন সেটা দেখি, আসেন। দেখি যাও এর মধ্যে কি আছে, রাজনীতি আছে, স্বপ্ন আছে, কল্পনা আছে, দেশ আছে, মানুষ আছে? নাই। খেমটা নাচ ছাড়া কিছু নাই, কোনো রাজনীতি নাই। কেন ধানের শেষে ভোট দিবি? মানে ভোট দিলে খেমটা নাচ দেখাবে নিত্যদিন, তাই? তফাৎটা দেখেছেন তো, আপনার এই খেমটা নাচ তারেক রহমান আপনার হারায় দেবে। ওইটা তো হাসিনার জয় বাংলা জিতবে, আবার নৌকার নকল। নকল ছাড়ার কিছু পারেন না, দেখেন। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতলে নৌকা জিতলে জনগণ, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতলে নৌকা নাই কোনো টেনশন। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতলে নৌকা জিতবে জনগণ। হাসিনারটা অনেক নান্দনিক আছিল, আপনার তো তাও না। আপনার এই খেমটা নাচ দেখলে হাসিনার খেমটা নাচের কথা মনে হবে সবার। বুঝি চাও তা ম্যানেজমেন্ট বা প্ল্যানিং আপনি কেমন করিচ্ছেন সেটার কিছু উদাহরণ আমি দেই আপনাদের। আপনার প্ল্যানিং সব কটা ফেল। আজকে ওনার আরেকটা প্ল্যানিং নিয়ে আলাপ করব। আপনারা নিজেরাই বুঝবেন উনি উনার আশেপাশের মানুষ যে প্ল্যানিং করিচ্ছে সেটা কোন কিসিমের প্ল্যানিং। আসেন দেখি, আল্লাহর নামে শুরু করি। ওই লন্ডনের শেষ মিটিং এ উনি প্ল্যানিং এর একটা এক্সাম্পল দিয়েছিলেন, উদাহরণ আর কি, ডায়ালাইসিস নিয়ে। মানে কিডনি রোগীদের যে ডায়ালাইসিস করে না একেবারে শেষ অবস্থায় গেলে, ওইটা তো এটা মেশিন দিয়ে রক্ত পরিষ্কার করে আর কি। তো ওইটা শুনেন আগে। আমরা এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চালু করতে চাচ্ছি। এখন ইউ ক্যান আস্ক মি যে আচ্ছা ঠিক আছে এটা কি জিনিস। ওকে আসেন আপনাকে একটা এক্সাম্পল দিই। ওসমানী মেডিকেল কলেজ, ধরেন ওসমানী মেডিকেল কলেজের যে ডায়ালিসিস, এই যে কিডনি রোগীর যে ডায়ালিসিস করতে হয়, এই ডায়ালিসিস যে মেশিন আছে, আছে না? আছে তো মেশিন, আচ্ছা। তো এই মেশিন আছে, এই মেশিনের ধরেন ক্যাপাসিটি হচ্ছে, সে এক্সাম্পল, মেশিনের ক্যাপাসিটি হচ্ছে এভরি মান্থে 100 জন মানুষকে সে ডায়ালিসিস করতে পারে। বাট আপনার কিউতে 100 জন না, আপনার কিউতে 500 জন, রাইট? ওকে, আমরা এখন যেটা কেয়ার করছি, ঢাকাতে দেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে, বাট আমি আম্মা যেহেতু এভার কেয়ারে আছেন, আমার ওই একটা নামই মনে থাকে প্রাইভেট হসপিটালের মধ্যে। ধরেন এক্সাম্পল হিসেবে বলছি, ওই এভার কেয়ার হসপিটাল, তাদেরও কিডনি ডায়ালিসিস মেশিন আছে, বাট দ্যাটস এ প্রাইভেট হসপিটাল, কোয়াইট এক্সপেন্সিভ, নট এভরিওয়ান ক্যান এফোর্ড দ্যাট। ওকে, আমরা যেটা এরকম ফ্যাসিলিটি যেসব প্রাইভেট হসপিটাল আছে তাদের সাথে আমরা গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট করব। আমরা বলবো যে দেখো, উই নো হোয়াট ইজ ইয়োর কস্টিং, তুমি তার উপরে প্রফিট হিসেবে, যেহেতু ইয়োর প্রাইভেট, তুমি 5% 10% প্রফিট নিতে পারো। এখন আমার এই যে ওসমানী মেডিকেল কলেজে 500 কিউব 100 জনকে আমি মাসে দিচ্ছি, বাট আরো 400 বাকি যাচ্ছে। ওই 101 থেকে ওর ধরেন এভার কেয়ার হসপিটালে
ওর ধরেন যে ইয়ে মেশিনটা আছে, ডায়ালিসিস মেশিনটা, সেখানে দে গেট অনলি সে 25 পেশেন্টস, বাকি 75 তার খালি থাকছে। এই যে এখানে যে কিউ হয়েছে, এই কিউ থেকে নিয়ে আমরা 75 পেশেন্ট ওদেরকে দেব, এন্ড দি কস্ট উই উইল বিয়ার। শুনেছেন, উনি ধরেই নিছেন বেসরকারি ডায়ালাইসিস সেন্টারগুলো অনেক উদ্বৃত্ত ক্যাপাসিটি আছে, মানে পড়ে থাকে, বসে বসে থাকে আর কি। তো উনি সরকারি হাসপাতালের ডায়ালাইসিস, যারা ডায়ালাইসিস নিতে আসতেছে কিন্তু করতে পারতেছে না, চাপের কারণে সার্ভিস দিতে পারতেছে না, সেখানে উনি পেটাবেন, এই তো কইছে, তাই না? এইটারে উনি কইতেছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাই তো কইছে। আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়টা আরো ভালো করে বুঝে নিমনি পরে, আগে অন্য বিষয়টা দেখে নি। তবে এইটা কিন্তু ধরে নিতেই পারি, তাই না? আমরা সবাই ধরে নিতে পারি বিএনপি যাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেবে, স্বাস্থ্যমন্ত্রী বানাবে, তাদেরকে দিয়ে প্ল্যানিং করেছে, তাই না? কারণ তারেক রহমান তার ডাক্তার না। আসেন এবার দেখি বিএনপির এই পুরা টিম, এই স্বাস্থ্য টিম যারা দেখিচ্ছে, আমি তো স্বাস্থ্য নিয়ে একটা এপিসোড করেছি, এরা কেমন মূর্খ, অপদার্থ, অশিক্ষিত এবং কমন সেন্স বা কাণ্ডজ্ঞানের অভাব। আসেন এটা একটু বুঝে দেখি। বেসরকারি সেন্টারে ডায়ালাইসিসের দাম বেশি জন্য ওইখানে ডায়ালাইসিস করতে যাবে না রোগীরা, এটা একটা মারাত্মক ভুল ধারণা। কমন সেন্স বা কাণ্ডজ্ঞান দিয়ে এই প্ল্যানিং যে অন্তঃশ্বাস শুনে এটা বোঝা যায়। উনি চেক করেন নাই যে বেসরকারি ডায়ালাইসিস সেন্টারগুলোতে আসলেই ক্যাপাসিটি উদ্বৃত্ত আছে কিনা। মানে ওই যে উনি আসার পরে প্ল্যানিং করেছিল না, উনি ওই যে আহতদের দেখতে যাবে হাসপাতালে, তারপরে দেখে রোগী নাই, এটি দেখি চাও, ওই রকম প্ল্যানিং হয়েছে এটা। বেসরকারি সেন্টারগুলোতে ক্যাপাসিটি কখনোই উদ্বৃত্ত থাকবে না, থাকার কথা না। ক্যাপিটালিজম চলে সাপ্লাই ডিমান্ড দিয়া। ডায়ালিসিসের খরচের কারণে যদি বেসরকারি কোনো সেন্টারে রোগী না আসে, তারা দাম কমায় দিবে। ডায়ালিসিসের সাপ্লাই বেশি থাকলে ডিমান্ড কমে, ফলে দাম কমে যায়। ডিমান্ড বেশি থাকলে দাম বাড়ে। দাম কমায়ও যদি রোগী না পায় হাসপাতালগুলা, বেসরকারি হাসপাতালগুলা, তাহলে হাসপাতাল ওই সার্ভিস বন্ধ করে দিবে, চালায় রাখবে না, কোনোদিন ফেলায় রাখবে না। ক্যাপিটালিজম এভাবে চলে না। আপনি বেসিক ইকোনমিক্স জানলে এই প্রস্তাব দেখে ফেলাই দিতেন, বেসিক ম্যানেজমেন্ট জানলে জানতেন এটা প্ল্যানিং এর মর্যাদাই পায় না। আর এইটারে তারেক রহমান ওনাদের বুদ্ধিবৃত্তির চরম নিদর্শন হিসাবে দেখাইতেছে। চিন্তা করেন কি অবস্থা একটা দলের, কতখানি দেউলিয়া, কতখানি বুদ্ধিবৃত্তিক ভাবে শূন্য। আপনারা তারেক রহমান একটা আন্তর্জাতিক গবেষণাপত্র দেখায়, আন্তর্জাতিক জার্নালে ছাপা হয়েছে, কিন্তু রিসার্চ করছে আমাদের দেশের এক্সপার্টরাই। বেশি দিন আগের কথা না, 2023 সালের। এখানে ডায়ালাইসিসের হিসাব দিচ্ছে, এটা সাহেব 1 নম্বর টেবিলটা দেখেন। এইখানে প্রাইভেট আর গভর্নমেন্ট সেন্টারে ডায়ালাইসিস মেশিন কতটুকু ইউটিলাইজ হইতেছে, কতটুকু উদ্বৃত্ত আছে তার হিসাব দিছে। এই যে দেখেন, 1 শিফট কতগুলো ইউজ হয়, 3 শিফট কতগুলো ইউজ হয়, 2 শিফট কতগুলো ইউজ হয়, সরকারি কতগুলো ইউজ হয়, বেসরকারি কতগুলো ইউজ হয়। এই হিসাবে বেসরকারি ডায়ালাইসিস মেশিনগুলোর আমি হিসাব করে দেখছি মাত্র 2% উদ্বৃত্ত ক্যাপাসিটি আছে, মাত্র 2%। আর সরকারি